উৎসাহ শান্ত গলায় বলল, নাম কি সহযোগীর? গাজা। আই সি। এই পেয়াদাগুলোকে যদি কোনোভাবে ঘায়েল করা যায় তাহলে মেইন কালপ্রিট আপনা আপনি প্রকাশিত হয়ে যাবে। জি স্যার, আর একটা কথা আছে স্যার। বলো। 3 দিন পর ওরা ড্রাগসের বড় একটা ডিল করতে যাচ্ছে। বিদেশ থেকে পাচার করে দেশে এনে বড় বড় লিডারদের কাছে বিক্রি করার কথা হচ্ছে। উৎসাহ বাঁকা হেসে বলল, আমি থাকতে দেখি কিভাবে সেটা সম্ভব হয়। আই এম কামিং গাজা। ফার্স্ট পিরিয়ড শেষে জিনি আর উষা মাঠে চলে গেল খোলা বাতাসের নিমিত্তে। ঘাসের উপর বসে ওরা গল্প করতে করতে হাসতে লাগলো। হঠাৎ সঞ্জিদা এসে ওদের দুজনের মাঝে বসে পড়ল। ওকে দেখেই জিনির মেজাজ খারাপ হয়ে গেল। উষা মুচকি হেসে সঞ্জিদাকে বলল, কি ব্যাপার, এখানে কি করছিস? তোর সাথে কিছু কথা ছিল। বল। সঞ্জিদা কোনো ভনিতা সারাই বলল, উৎসাহ বিবাহিত, তাই না? উষা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সরি, মাফ করে দিস, আমি আসলে মজা করছিলাম তোর সাথে। মাফ করে দেবো একটা শর্ত। উষা অবাক হয়ে বলল, কি শর্ত? আমি তোর ভাইয়ের দ্বিতীয় বউ হতে চাই, সাহায্য করবি আমায়? জেনি ক্ষুব্ধ চাহনিতে ওর দিকে তাকালো। তারপর অপ্রত্যাশিতভাবে জিনির চুল টেনে ধরে গর্জন করে বলল, তোর সাহস তো কম নয় ডাইনি, আমার স্বামীকে বিয়ে করতে চাস? শাকচুন্নি, অন্যের স্বামীর দিকে তোর এত নজর কেন? সঞ্জিদা ব্যথায় আর্তনাদ করে বলল, এই মেয়ে, ছাড়ো আমার চুল। তুই মাফ না চাওয়া পর্যন্ত আমি চুল ছাড়বো না। আচ্ছা আচ্ছা, আমি দুঃখিত, এখন তো ছাড়ো। না, আগে বল, উৎসাহ ভাইয়া আজ থেকে আমার মায়ের পেটের ভাই। সঞ্জিদা নিজের চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে জিনিকে চোখ পাকিয়ে বলল, বলবো না। জিনি চুলের মুঠি আরো শক্ত করে ধরতেই সঞ্জিদা ব্যস্ত কণ্ঠে বলল, বলছি, উৎসাহ ভাইয়া আজ থেকে আমার মায়ের পেটের ভাই। জিনি সঞ্জিদার চুল ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। সঞ্জিদা নিজের চুলে হাত বোলাতে লাগলো। উষা এতক্ষণ হতভম্ব হয়ে ওদের দুজনের কাণ্ড দেখছিল। অস্ফুট স্বরে অস্বস্তিতে মুখে হাততালি দিয়ে বলল, ব্রাভো ভাবি। সঞ্জিদা দ্রুত উঠে দৌড়ে ক্লাসরুমের ভেতরে চলে গেল। উষা এখনো অবাক নয়নে জিনির দিকে তাকিয়ে আছে। জিনি চোখ রাঙিয়ে ওর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোরও শাস্তি বাকি পড়ে রয়েছে। উষা নিজের হতভম্ব ভাব কাটিয়ে বলল, আমি কি করেছি? ঢং করিস? তোর সাহস কি করে হয় আমার স্বামীর পিছনে মেয়ে লাগিয়ে দেওয়ার? এই মেয়ে ফোন করে করে ওনাকে বিরক্ত করতেছিল। এমনিতেই ওনার উপর কাজের প্রেশার বেশি, তার উপর এসব উটকো ঝামেলা। উষা মুচকি মুচকি হাসতে লাগলো। জিনি গম্ভীর গলায় বলল, নির্লজ্জের মতো হাসবি না একদম। জিনি প্রেমে পড়েছে, আমার ভাইয়ার প্রেমে পড়েছে, ইয়াহু! বলেই উষা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো। জিনি থতমত খেয়ে গেল। উষাকে ধরে নিচে বসিয়ে বলল, চুপ কর, আমি কখন প্রেমে পড়লাম? আমি তো শুধু ওনার ঝামেলা দূর করার চেষ্টা করছিলাম। হয়েছে, এইসব ফালতু লজিক দিতে হবে না, যা বোঝেন আমি সব বুঝে গেছি। কিন্তু উষা হাত উছিয়ে বলল, চুপ থাক, চল ক্লাসে যাই। উৎকর্ষ একটা সুন্দরী মেয়ের সাথে সোফায় বসে আছে। উর্মিলা আর মিতা ইয়াসমিন মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে। কলেজ থেকে ফিরে এসে এমন দৃশ্য দেখে উষার ভ্রু কুঞ্চিত হয়ে গেল। ওদের দুজনকে আসতে দেখে উর্মিলা রহমান উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, এসে গেছো তোমরা? এই দেখো তোমাদের নতুন টিচার এসেছে, উৎকর্ষের বান্ধবী। উষার জিনি ফারিয়ার সামনে এসে দাঁড়ালো। উষা মুখটা গম্ভীর করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। জিনি সুন্দর করে ফারিয়াকে সালাম দিল। ফারিয়া মুচকি হেসে সালামের জবাব দিয়ে বলল, কেমন আছো তোমরা? দুজনেই একসাথে জবাব দিল, জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। উৎকর্ষ ফোন স্ক্রলিং করতে করতে বলল, দুজনে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে নাও, আজ থেকেই ফারিয়া তোমাদেরকে পড়াবে। এইচএসসির আর বেশি দেরি নেই, আজ থেকে দুজনে সিরিয়াসলি পড়াশোনা শুরু করে দেবে। জেনি বলল, ঠিক আছে ভাইয়া। উষা কোনো জবাব না দিয়ে উপরে চলে গেল। জেনি ওর পিছু পিছু চলে গেল। দুজনে গোসল করে পড়ার টেবিলে গিয়ে বসলো। উষা কলম ঘোরাতে ঘোরাতে গম্ভীর গলায় বলল, ওনার বান্ধবীও আছে, আগে তো জানতাম না। থাকতেই পারি, কেন তোর জেলাস ফিল হচ্ছে নাকি? উষার সোজাসাপটা উত্তর, হ্যাঁ হচ্ছে। জেনি হেসে উঠে বলল, সমস্যা নেই, উৎকর্ষ ভাইয়া তোরই থাকবে, কেউ ছিনিয়ে নিতে পারবে না।
উষা খুশি মনে জিনির গাল টেনে দিয়ে বলল, এই কথাটা বলে একদম মন জিতে নিলে ভাবি। ভাবি ডাকটা শুনতেই জিনির গাল হালকা লাল হয়ে গেল। তা দেখে উষা টিটকিরি দিয়ে বলল, আয় হয় কি লজ্জা। এমন সময় ফারিয়া দরজা হালকা খুলে মুচকি হেসে বলল, আসতে পারি? এবার জিনির সাথে উষাও মুচকি হেসে বলল, অবশ্যই আসতে পারেন ম্যাম। ফারিয়া ওদের সামনে একটা চেয়ার টেনে বসে পড়ল। তারপর খুব সুন্দরভাবে ওদের পড়াতে শুরু করলো। ওদের দুজনকে একটা ম্যাথ সলভ করতে দিয়ে জিনির দিকে তাকিয়ে বলল, তুমি তো উৎসব ভাইয়ার ওয়াইফ, তাই না? জিনি এমন প্রশ্ন শুনে ভীষণ লজ্জা পেল। মৃদু স্বরে বলল, জি। তোমাকে আর ভাইয়াকে কিন্তু দারুণ মানিয়েছে। জিনি লজ্জায় মাথা নিচু করে ম্যাথ সলভ করতে লাগলো। উষা উচ্ছ্বাসিত হয়ে বলল, যা বলেছেন ম্যাম, দুজনকে অসম্ভব সুন্দর মানিয়েছে। ফারিয়া বিড়বিড় করে বলল, আর আমাকে উৎকর্ষের সাথে। বলেই মুচকি হাসলো। তারপর উষার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোমার উৎকর্ষ ভাইয়া কি কোনো গার্লফ্রেন্ড আছে? উষার হাসি হাসি মুখটা মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। কাট কাট গলায় বলল, উনি আমার কাজিন হন। হ্যাঁ, কাজিনই তো। আর কাজিন মানেই তো ভাই। সে কথা বাদ, বলো না উৎকর্ষের গার্লফ্রেন্ড আছে? উষা ভ্রুকুচকে বলল, তা জেনে আপনি কি করবেন? ফারিয়া আমতামতা করে বলল, না মানে উৎকর্ষ অনেক হ্যান্ডসাম, তাই ভাবলাম গার্লফ্রেন্ড আছে হয়তো। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, ওনার গার্লফ্রেন্ড আছে। ফারিয়ার মুখ কিছুটা চুপসে গেল। সেদিকে কিছুক্ষণ পর্যবেক্ষণী চোখে তাকিয়ে থেকে উষা মুখ ঘুরিয়ে নিল। যিনি সব ঘটনা মনোযোগের সহিত দেখে ঠোঁট চেপে হাসল। একটু পর মিতা ইয়াসমিন চা নাস্তা নিয়ে রুমে আসলেন। ফারিয়াকে উদ্দেশ্য করে বললেন, ওরা ঠিকঠাক পড়াশোনা করতেছে তো? ফারিয়া মুখে হাসি টেনে বলল, জি আন্টি। আচ্ছা, তোমরা পড়ো, আমি উৎকর্ষকে কফি দিয়ে আসি। সেটা শুনতেই উষা ব্যস্ত হয়ে বলল, ছোট মা, আমাকে দাও, আমি দিয়ে আসি। তুমি কি মার সাথে আড্ডা দাও। ফারিয়া উষাকে থামিয়ে দিয়ে বলল, তুমি ম্যাথগুলো সলভ করো জিনিস সাথে, আমি বরং উৎকর্ষের কফি দিয়ে আসি। মিতা ইয়াসমিন অনেকবার মানা করলো। ফারিয়া জোর করে ওনাকে নিচে পাঠিয়ে দিয়ে উৎকর্ষের জন্য কফি নিয়ে গেল। উষা ক্ষুব্ধ চাহনিতে ওর যাওয়ার দিকে তাকিয়ে জিনিকে রাগত স্বরে বলল, এই মেয়ের মতিগতি আমার ঠিক লাগছে না জিনি। জিনি ওর কাঁধে হাত রেখে বলল, উৎকর্ষ ভাইয়া পাত্তা দিবে না, দেখিস। জানি, কিন্তু এই মেয়েকে আমার একটু সহ্য হচ্ছে না। ওনার আশেপাশে আমি কোনো মেয়েকে সহ্য করতে পারবো না। উৎকর্ষ বেলকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ রুমে কারো পদধ্বনি শুনতেই পেছনে না তাকিয়েই বলল, আবারও পড়াশোনা বাদ দিয়ে কফি দিতে এসেছিস উষা? ফারিয়া মুচকে হেসে বলল, উষা না, আমি এসছি। উৎকর্ষ ভ্রুকুচকে পেছনে তাকিয়ে বলল, তুই এসেছিস কেন? আমি আসে বিরক্ত হয়ে গেলি নাকি? উৎকর্ষ মনে মনে বলল, হ্যাঁ, কারণ আমি অন্য একজনকে প্রত্যাশা করেছিলাম। কিন্তু মুখে বলল, তেমনটা না। কফির কাপটা ওর হাতে দিয়ে ফারিয়া বলল, আচ্ছা উৎকর্ষ, তোর নাকি গার্লফ্রেন্ড আছে? উৎকর্ষ গম্ভীর গলায় বলল, কে বলেছে এসব ফালতু কথা? কে আবার? তোর পনুষা। উৎকর্ষ নিঃশব্দ হাসল। তারপর বলল, যা এখন। ফারিয়া কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে চলে গেল। ও চলে যেতে উৎকর্ষ বেলকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, পাগলি একটা। উষা, তুই কবে বড় হবি বলতো? তাড়াতাড়ি বড় হতে পারিস না? সেদিন মলম লাগানোর সময় আমারও তো কাছাকাছি কে আসতে বলেছিল তোকে? তোর ধারণা আছে আমি কত কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে রাখি? এভাবে হুটহাট কাছাকাছি এসে যাতে আমাকে নিয়ন্ত্রণ করে দিতে না পারিস, সেজন্যই এতদিন তোকে ইগনোর করেছিলাম। তোর বয়স অনেক কম, নয়তো বড় বাবাকে বলে এতদিন তোকে নিজের বউ বানিয়ে ফেলতাম। তাড়াতাড়ি বড় হয়ে যা না উষা। দিন দিন আমার নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যাচ্ছে। আমার রোমায় সহ্য করার সক্ষমতা তোর এখনো হয়নি। কি করি বলতো? কফিতে চুমুক দিয়ে পুনরায় উৎকর্ষ বলল, তুই আবার প্রেয়সী, তুই আমার ভালো থাকার উপায়, তুই আবার হাসি মুখের কারণ। কবে বুঝবি আমার অনুভূতি? উৎসাহ কিছুক্ষণ দোনামোনা করার পর লম্বা একটা শ্বাস ফেলে জিনির নাম্বারে ডায়াল করলো। জিনি সবে মাত্র একটু শুয়েছিল, তখনই ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে এসিপি সাহেব নামটা দেখতেই ওর বুকটা ধুক করে উঠল। আজকেই ও উৎসাহের নাম্বার এই নামে সেভ করে রেখেছিল। কাপা হাতে ফোন রিসিভ করে জিনি আমতামতা করে বলল, হ্যালো। উৎকর্ষের বান্ধবী ঠিকমতো পড়ায় তো? জি, অনেক ভালো পড়ায়। এখন কি করছো?
শুয়ে আছি। আপনি কি করছেন? কিছু না। আচ্ছা শোনো, বলুন। তুমি আমাকে ভুল বলছো নি তো? ট্রাস্ট মি, আমার কোনো প্রেমিকা নেই, আর ওই মেয়েকেও আমি চিনি না। জিনির ভীষণ হাসি পেল। হাসি আটকে স্বাভাবিক কণ্ঠে বলল, আরে ভয় পাচ্ছেন কেন? আমি জানি ওই মেয়ে আপনাকে বিরক্ত করছিল। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন এসিপি সাহেব। আমি আপনাকে ভুল বুঝিনি। আচ্ছা আপনি কাজ করুন, আমি ফোন রাখছি। বলেই জিনি ফোন কেটে দিয়ে মুচকি হাসলো। উৎসাহ হা হয়ে অস্ফুট স্বরে বলল, এসিপি সাহেব। তারপর ইজি চেয়ারে হেলান দিয়ে আনমনেই হেসে উঠল। স্যারকে হাসতে দেখে রিফাত ভ্রুকুচকে বলল, কোনো গুড নিউজ স্যার? উৎসাহ তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল, কিছু না, তুমি কাজ করো। রিফাত কিছুটা আন্দাজ করে স্যারের থেকে মুখ লুকিয়ে হাসল। অসময় বৃষ্টি আসায় উৎসাহ পুরো ভিজে গেছে। জিপটা নির্দিষ্ট স্থানে রেখে ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়িতে ঢুকে পড়ল। সবাই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। 1টা বেজে গেছে, তাই উৎসাহ আর কাউকে ডাকলো না। ফ্রিজ থেকে খাবার বের করে অল্প একটু খেয়ে নিজের রুমে চলে গেল। গিয়ে দেখলো মাঝখানে বালিশ রেখে জিনি বিছানার এক পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎসাহ টি শার্ট আর ট্রাউজার নিয়ে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর বের হয়ে আয়নার সামনে গিয়ে দেখলো ওর চোখ মুখ অস্বাভাবিকভাবে লাল হয়ে গেছে। তার মানে খুব দ্রুতই ওর জ্বর আসতে চলেছে। উৎসাহ চোখে ঝাপসা দেখতে শুরু করলো আর অনবরত হাসি দিতে শুরু করলো। ওর হাসির শব্দ শুনে জিনির ঘুম ভেঙে গেল। আলতো করে চোখ খুলে ঘুম যাওয়ানো কণ্ঠে বলল, কখন এসেছেন? উৎসাহ মৃদু স্বরে বলল, একটু আগে এসছে। ওর অমন কণ্ঠস্বর শুনে জিনির ঘুম পুরোপুরি ভেঙে গেল। ওর মুখের দিকে ভালো মতো তাকাতেই চমকে উঠে বলল, কি হয়েছে আপনার? উৎসাহ ক্ষীণ কণ্ঠে বলল, জ্বর আসবে মনে হয়। বলেই উৎসাহ পড়ে যেতে ধরতেই চিনি গিয়ে ওকে আগলে নিল। তারপর বিছানায় এনে শুয়ে দিল। কপালে হাত দিতেই চিনি বাকরুদ্ধ হয়ে গেল। ওর গা একদম পুড়ে যাচ্ছে। ও এখন কি করবে বুঝতে না পেরে উঠে দৌড়ে উষার রুমে গিয়ে করাঘাত করতে লাগলো। উষার চোখ ডলতে ডলতে দরজা খুলে বলল, কি হয়েছে? ওনার অনেক জ্বর এসেছে। উষার ভ্রু কুঁচকে গেল। ও জিনিকে বলতে লাগলো, জ্বর আসলে তো ভাইয়া ছোট বাচ্চার মতো হয়ে যায়। তুই এক কাজ কর, ভাইয়ার মাথায় জলপট্টি দিয়ে দে আর জ্বরের ওষুধ খাইয়ে দে। জিনি আচ্ছা বলে ছুটে চলে রুমে গেল। উষা চিহ্নিত কণ্ঠে বলল, জিনি কি সব সামলাতে পারবে? আমি বরং মা আর ছোট মাকে ডেকে দিই। উৎসাহের কপালে জলপট্টি দিয়ে দিতে লাগলো জিনি। সাথে একটা নরম কাপড় পানিতে ভিজিয়ে ওর সারা শরীর মুছে দিতে লাগলো। উৎসাহ জ্বরের তাপে ঠক ঠক করে কাঁপছে। জিনি ভালোভাবে গা মুছিয়ে দিয়ে কম্বল দিয়ে ওকে ঢেকে দিল। তারপর জলপট্টির দেওয়ায় পাশাপাশি জোর করে জ্বরের ওষুধ খাইয়ে দিল। জানালা দিয়ে বাতাস আসছে দেখে সেটা বন্ধ করার জন্য উঠতে উৎসাহ জ্বরের ঘোরে হাত ধরে বলল, কোথাও যেও না, আমাকে একা ছেড়ে যেও না, এখানেই থাকো। ঠিক আছে, যাব না। উষার থেকে উৎসাহের জ্বরের কথা শুনে হন্তদন্ত হয়ে উর্মিলার মিতা ছুটে এসেছিল। দরজায় দাঁড়িয়ে এসব দৃশ্য দেখে দুজনেই মুচকি হাসলো। মিতা ইয়াসমিন বললেন, ভাবি, আমাদের দায়িত্ব শেষ। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওনারা চলে গেলেন। যিনি উৎসাহের হাত শক্ত করে ধরে ওর মাথার কাছে বসে থাকলো। জানালা দিয়ে সকালের মিষ্টি রোদ এসে মুখে পড়তেই উৎসাহের চোখ কুঁচকে গেল। চোখের উপর হাত দিয়ে কিছুক্ষণ রোদ আটকানোর চেষ্টা করে শেষে ব্যর্থ হয়ে চোখ মেলে তাকালো। হাই তুলতে তুলতে হঠাৎ পাশে তাকাতেই ও চমকে উঠল। যিনি ওর শিওরে বসে বিছানায় আধশোয়া হয়ে ঘুমিয়ে আছে। সূর্যের আলো এসে ওর মুখে পড়ায় মুখটা একদম মোমের পুতুলের মতো লাগছে। উৎসাহ মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে আছে। যিনি সূর্যের আলোর জন্য চোখ মুখ কুঞ্চিত করতে উৎসাহ ওর মুখের উপর নিজের হাত দিয়ে সূর্যের আলো আটকানোর চেষ্টা করতে করতে বলল, আমার বিবেচনকে ঘুমাতে দাও, ডিস্টার্ব করবে না একদম সূর্য মামা। কিছুক্ষণ পর জিনির ঘুম ভেঙে গেল। উৎসাহ এখনো ওর মুখের উপর নিজের হাত দিয়ে আছে। আর মোড়া ভেঙে ও উৎসাহের দিকে তাকিয়ে বলল, কখন ঘুম ভেঙেছে? আমাকে ডাকেননি কেন? কি লাগবে আপনার? উৎসাহ শান্ত গলায় বলল, এত ব্যস্ত হবে না, আমি একদম ঠিক আছে। ঠিক আছে বললেই হলো নাকি? আমাকে দেখতে দিন। বলেই যিনি উৎসাহের কপালে হাত দিল। তারপর ভ্রু কুঁচকে বলল, জ্বর একটু কমেছে কিন্তু পুরোপুরি সুস্থ হননি।
উৎসাহ শীতল চোখে জিনির সিরিয়াস মুখটার দিকে তাকিয়ে আছে। জিনি পুনরায় বলা শুরু করলো, উঠুন, ফ্রেশ হয়ে নিন, তারপর কিছু খেয়ে ওষুধ খাবেন। উৎসাহ বাধ্য ছেলের মতো উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ফোন হাতে নিয়ে সময় দেখতেই ব্যস্ত হয়ে বলল, 9টা বেজে গেছে, আমাকে বিউরোতে যেতে হবে জিনাত, ওখানে কি কিছু খেয়ে নেব। জিনি গম্ভীর গলায় বলল, এক পাও নড়াবে না এসিপি সাহেব। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি আপনাকে কোথাও যেতে দেব না। আগে সুস্থতা, পরে কাজ। চুপচাপ বিছানায় গিয়ে বসুন, আমি গরম গরম স্যুপ নিয়ে আসছি। উৎসাহ জিনির দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। ওকে বসতে না দেখে জিনি ভ্রু কুঁচকে জোর করে ওকে বসিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ওর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎসাহ আনমনে হেসে উঠে বলল, একদম মা আর ছোট মায়ের মতো শাসন করতে শুরু করেছে বিবেচান। টেবিলে রাখা ফোনটা উঠিয়ে উৎসাহ রিফাতের কাছে ফোন দিল। রিসিভ করতেই রিফাত বলল, স্যার আপনি কখন আসবেন? উৎসাহ শান্ত গলায় বলল, কালকে বৃষ্টিতে ভেজে জ্বর এসছে, তাই বল যেতে দিচ্ছে না। কথাটা শুনতেই রিফাত মিটিমিটি হাসল। তারপর কণ্ঠটা স্বাভাবিক করে বলল, তাহলে না আসাই ভালো স্যার। বউয়ের কথায় অমান্য হওয়া ভালো পুরুষের গুণ নয়। ম্যামের কথা শুনুন স্যার, কাজ পরেও করা যাবে। হয়েছে, কাজটা সমান জরুরি। শোনো, আমি ইনস্ট্রাকশন যেভাবে দিচ্ছে সেভাবে সব কিছু রেডি করে রাখো। 2 দিন পর আমাদের মিশন যেন স্মুথলি সম্পূর্ণ হয়ে যায়। গট ইট? ইয়েস স্যার। উৎসাহ রিফাতকে কাজ বুঝিয়ে দিতে লাগলো। যিনি কিচেনে গিয়ে উর্মিলা আর মিতা ইয়াসমিনের সামনে গিয়ে উসখুস করতে লাগলো। ওকে অমন করতে দেখে মিতা ইয়াসমিন নরম কণ্ঠে বললেন, কিছু বলবে মা? যিনি ইতস্তত করে বলল, ছোট মা, একটু স্যুপ বানানো শিখিয়ে দেবেন? আসলে ওনাকে খাওয়ালে ওনার ভালো লাগবে। মিতা জয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর জিনিকে বলল, অবশ্যই শিখিয়ে দিব মা, এদিকে আসো। যিনি হাসি মুখে ছোট মায়ের কাছে গেল। মিতা ইয়াসমিন দেখিয়ে দিচ্ছেন আর যিনি সে অনুযায়ী খুব মনোযোগের সহিত স্যুপ রান্না করতে লাগলো। উৎসাহ ফোন কেটে সেটা টেবিলে রাখতেই যিনি স্যুপ নিয়ে রুমে প্রবেশ করলো। তারপর সরু চোখে যিনি উৎসাহের দিকে তাকাতে উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, সমস্যা নেই, আমি যাবো না, যেতে না দাও, ফোনে অন্তত কাজ করতে দাও। যিনি ওর পাশে বসে বলল, ঠিক আছে, এখন চুপচাপ খেয়ে নিন। জিনাত, আমি অসুস্থ। জানি তো। তাহলে এটা কি তোমার উচিত নয়? নিয়েছে তো আমাকে তুলে খাওয়ানো। যিনি বিব্রতিতে পড়ে গেল। তারপর মাথা নিচু করে কিছুক্ষণ ভেবে চামচের স্যুপ তুলে উৎসাহের মুখের সামনে ধরল। উৎসাহ জিনির দিকে চোখ নিবদ্ধ রেখেই স্যুপ খেয়ে নিল। খাওয়ার সাথেই ও মুখে হাত দিয়ে বলল, এত গরম কেউ খায়? অল্প একটুর জন্য জিব্বাটা পড়ে গেল না। যিনি ব্যস্ত হাতে ওর দিকে পানি বাড়িয়ে বলল, সরি, আমি বুঝতে পারিনি। উৎসাহ পানি খেয়ে গ্লাসটা টেবিলে রেখে দিল। যিনি এবার চামচে স্যুপ নেওয়ার পর ফু দিয়ে ঠান্ডা করতে লাগলো। তারপর ওকে খাইয়ে দিতে লাগলো। উৎসাহ অপলক চাহনিতে ওর দিকে তাকিয়ে থেকে খেতে লাগলো। খেতে খেতে বিড়বিড় করে বলল, তুমি যদি এইভাবে সেবা যত্ন করো তাহলে আমি সারা জীবন অসুস্থ থাকতে রাজি আছি বিবেচান। এমন সময় কলেজ ড্রেস পরে উষা রুমে ঢুকে উৎসাহকে বলল, এখন কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, সুস্থ আছে। তো এখনো কলেজে আসনি কেন? যিনি রেডি হয়নি জন্য এখনো যায়নি। যিনি তৎক্ষণাৎ বলে উঠল, আমি আজ যাব না, তুই যা। উৎসাহ শীতল চোখে জিনির দিকে তাকিয়ে বলল, যাব না কেন? সামনে তোমার পরীক্ষা। একদিন না পড়লে কিছুই হবে না। আপনাকে অসুস্থ অবস্থায় রেখে আমি কলেজে যেতে পারবো না। উষা অন্যদিকে মুখ করে সামান্য হাসলো। তারপর হাসি থামিয়ে মুখটা স্বাভাবিক করে বলল, হ্যাঁ ভাইয়া, যিনি বরং থাক, আমি না হয় ওকে আজকের পড়া বুঝিয়ে দিব। উৎসাহ আজ ভীষণ খুশি। ওর বিবেজান ওকে নিয়ে এত চিন্তা করে। উষা বিদায় জানিয়ে চলে গেল। উৎকর্ষ সদ্য গোসল সেরে অফিসের জন্য তৈরি হতে লাগলো। শুভ্র রঙের শার্টের সাথে নীল কোট পরে চুল সেট করে নিল। উষা গুটি গুটি পায়ে ওর দরজার সামনে এসে দাঁড়ালো। আসতে পারি? উৎকর্ষ কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, কি চাই? আমাকে কলেজে ড্রপ করে দেবেন প্লিজ? ভাইয়ের সাথে যা, আমার গাড়িতে আমি পিচ্ছি মেয়েদেরকে বসার অনুমতি দিই না। উষা থতমত মুখে বলল, ভাইয়া অসুস্থ, আর সেজন্য আজ যিনি কলেজে যাবে না। উৎকর্ষ চকিতে উষার দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, অসুস্থ মানে? কি হয়েছে ভাইয়ের? এত বিচলিত হওয়ার কিছু হয়নি,
রাতে জ্বর এসেছিল, জিনি ওষুধ খাইয়ে সুস্থ করে দিয়েছে। উৎকর্ষ স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যঙ্গ করে বলল, পিচ্ছি ভাবির থেকে কিছু শেখ। পড়াশোনার পাশাপাশি স্বামীর সেবা যত্ন করে সবের পাল্লা ভারী করতেছে। উষা বুকে দুহাত গুজে বলল, আমার কি স্বামী আছে? থাকলে অবশ্যই আদর যত্নে ভরিয়ে রাখতাম। বড় ভাইয়ের সামনে এসব বলতে তোর একটু লজ্জা করে না? বেশরম মেয়ে কোথাকার। উষা ওর দিকে কটমট দৃষ্টিতে তাকালো। তা দেখে উৎকর্ষ নিঃশব্দে হেসে মনে মনে বলল, তোকে জ্বালাতে তো মজা লাগে কেন উষা? রাগ করে রুম থেকে বেরিয়ে যেতে ধরতেই উৎকর্ষ স্বাভাবিক কণ্ঠে বলল, নিচে গিয়ে খেতে বস, আমি ভাইয়ের সাথে দেখা করে আসছি। উষা পেছনে না ঘুরেই গটগট পায়ে নিচে চলে গেল। উৎকর্ষ ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিচের ডাইনিং টেবিলে চলে গেল। খাওয়া দাওয়া সেরে উৎকর্ষ আর উষা সবাইকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। উৎকর্ষের BMW গাড়িটা খুলে উড়িয়ে ছুটে চলেছে। উষা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। দুজনেই চুপচাপ বসে আছে। আরও কিছু মুহূর্ত পর উৎকর্ষ স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বয়স কত উষা? হঠাৎ এমন প্রশ্নে উষা হকচকিয়ে ওর দিকে তাকালো। কি হলো বল? উষা অবাক হয়ে বলল, আচমকা এমন প্রশ্ন করছেন কেন? জানেন না মেয়েদেরকে বয়স জিজ্ঞেস করতে নেই? তুই মেয়ে, অনেক উপকার করলি, আমি তো জানতামই না। উষা রেগে গিয়ে উৎকর্ষের পিঠে কয়েকটা ঘুষি মারল। উৎকর্ষ হাসতে হাসতে গাড়ি চালানোতে মন দিল। কয়েক মিনিট পর বলল, বুড়ি হয়ে যাচ্ছিস কিনা সেটা দেখতে হবে না, বিয়ে তো দিতে হবে নাকি? উষা টিটকিরি দিয়ে বলল, নিজে 27 বছরের বুড়া হয়ে আমাকে বুড়ি বলছেন? আমি এখনো শিশু, আমার বয়স 17, আর সরকারের আইন অনুযায়ী 18 বছরের নিচে সবাই শিশু। উৎকর্ষ মৃদু হেসে মনে মনে বলল, তোকে এই 27 বছরের বুড়োকে বিয়ে করতে হবে, আর 2 বছর শুধু যাক, তারপর তুই উৎকর্ষ আল ফারুকের বউ হবি। উৎকর্ষ কোনো জবাব না দেওয়ায় উষা চোখ শুরু করে ওর দিকে তাকালো। মুখভঙ্গি স্বাভাবিক রেখে উৎকর্ষ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। বাতাসের ঝাপটায় ওর সেট করা চুলগুলো কপালে এসে এলোমেলোভাবে ওড়ছে। উষা হা হয়ে মুগ্ধ নয়নে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। বিড়বিড় করে বলল, বারবার নিজের প্রেমে ফেলেন টমেটো সস। আমি দিন দিন আপনার প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে যাচ্ছি। উৎকর্ষ সামনে চোখ নিবদ্ধ রেখে শান্ত স্বরে বলল, আবার থেকে চোখ সরিয়ে সামনে দেখ উষা। এভাবে ধরা পড়ায় উষা থতমত খেয়ে গেল। লাজুক হেসে মাথা চুলকে ও মুখ ঘুরিয়ে নিল, কিন্তু আর চোখে তবুও ওর দিকে বারবার তাকাতে লাগলো। উৎকর্ষ মুখমণ্ডল অপরিবর্তিত রেখে গাড়ির স্পিড ধীর করে দিল, যেন আরেকটু সময় উষার কাছাকাছি থাকতে পারে। কলেজের সামনে উষাকে নামিয়ে দিয়ে উৎকর্ষ গম্ভীর গলায় বলল, সোজা ক্লাসে যাবি, কলেজ ছুটি হলে বাড়ি থেকে পাঠানো গাড়িতে বাসায় চলে যাবি। পাখা গুছিয়ে উড়ে বেরোর কথা মাথাতেও কিন্তু আনবি না। উষা রাগ করার বদলে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে। উৎকর্ষের বক্ষ পিঞ্জরে হাতুড়ি পেটা শুরু হলো। বহু কষ্টে ওর হাসির থেকে চোখ সরিয়ে নিজের অনুভূতিগুলোকে শান্ত করে ও গাড়ি স্টার্ট দিল। উষার দৃষ্টির সীমানার বাইরে না যাওয়া পর্যন্ত সেদিকে তাকিয়ে থাকলো। বিকেল হতেই উৎসাহ বিউরোতে যাওয়ার জন্য তৈরি হতেই চিনি দরজার সামনে টানটান হয়ে দাঁড়িয়ে কঠিন গলায় বলল, খবরদার রুম থেকে বেরোবেন না। আমি তখন সুস্থ চিনাত, আমার অনেক জরুরি কাজ আছে, হাত গুটিয়ে বাড়িতে বসে থাকা আমার মানায় না। যিনি ধীর পায়ে ওর সামনে এসে চোখের দিকে দৃষ্টিপাত করে কণ্ঠটা নরম করে বলল, একদিন অন্তত রেস্ট নিন এসিপি সাহেব। বিশ্বাস করুন, কালকে আর আটকাবো না। সুস্থ না হলে জরুরি কাজগুলো কিভাবে করবেন? কাজের জন্যই আপনাকে সুস্থ হতে হবে, আর সুস্থ হওয়ার জন্য রেস্ট প্রয়োজন। জিনির মুখের দিকে তাকিয়ে উৎসাহ আর না বলার সাহস পেল না। বাধ্যের মতো শার্ট পাল্টে টি শার্ট পরে নিল। তা দেখে জিনি বিজয়ের হাসি হাসলো। তারপর বলল, আপনি রেস্ট নিন, আমি গেলাম। ফারিহা ম্যাম কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। বলেই জিনি বই খাতা নিয়ে উষার রুমে চলে গেল আর উৎসাহ ফোনের মাধ্যমে কাজ করতে লাগলো। সন্ধ্যায় লিভিং রুমে বসে উষা আর জিনি মুভি দেখছে। টিভির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে জিনি প্রফুল্ল কণ্ঠে বলল, হাই, আই এম ইমপ্রেসড। নায়কটা আমার অনেক পছন্দের। ডায়লগ, কথাবার্তা, অ্যাটিটিউড, এভরিথিং জাস্ট ওয়াও। কত কিউট দেখতে। তামিলনাড়ুর এনার্জেটিক স্টার রাম।
রিফাতের সাথে কথা বলতে বলতে উৎসাহ নিচে নামছিল। জিনির কথা কর্ণগোচর হতেই ওর ভ্রু কুঁচকে গেল। ব্যস্ত কণ্ঠে রিফাতকে বলল, I will call you back. Now get into work. ফোন কেটে দিয়ে থমথমে মুখে উৎসাহ সোফায় গিয়ে বসে পড়ল। আর চোখে দেখলো জিনি এখনো হাঁ হয়ে টিভির দিকে তাকিয়ে আছে। নিজেও টিভির দিকে তাকিয়ে নায়কটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে গম্ভীর গলায় বলল, এর চেয়ে জায়েদ খান বেশি সুন্দর দেখতে। উষা আর জিনি চকিতে উৎসাহের দিকে তাকালো। ওদের নজরকে পাত্তা না দিয়ে উৎসাহ পুনরায় বলে উঠল, এই কঙ্কালকে নায়ককে বানিয়েছে। মেয়েদের রুচি খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। উষা তাচ্ছিল্যের হাসি এসে বলল, আমাদের না ভাইয়া, দিন দিন তোমার টেস্ট নিচে নেমে যাচ্ছে। সিরিয়াসলি, রামের চেয়ে জায়েদ খান সুন্দর দেখতে? জিরি মৃদু হেসে বলল, আপনার কিছুক্ষণ আগের বলা লজিকটা চেয়ে হিরো আলমের গান শোনা শত গুণই ভালো ছিল। উৎসাহ গম্ভীর মুখে বুকে দুহাত গুজে বসে থাকলো। কিছুক্ষণ পর শীতল গলায় বলল, তোমাদের না সামনে পরীক্ষা, টিভি অফ করে গিয়ে পড়তে বসো। পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে কিন্তু তোমাদের কক্সবাজারে ঘুরতে নিয়ে যাওয়ার ট্রিপটা ক্যান্সেল করে দেব। উষা অসহায় কণ্ঠে বলল, ভাইয়া, পরীক্ষার রেজাল্টের সাথে ট্রিপের কি সম্পর্ক? সম্পর্ক আছে, চুপচাপ দুজনে গিয়ে পড়তে বসো। মুভিটা শেষ হলে যাই। না, এই মুহূর্তে পড়তে যাবে তোমরা। উষা আর জিনি লটকানো মুখ নিয়ে টিভি অফ করে পড়তে চলে গেল। উৎসাহ টিভির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আজ থেকে আমাদের বাড়িতে রামের সমস্ত ছবি দেখা নিষিদ্ধ। মনের বিরুদ্ধে গিয়ে কিছুক্ষণ জোর করে পড়াশোনা করার পর উষা আর জিনি ক্লান্ত হয়ে টেবিলে মাথা রেখে হতাশার শ্বাস ফেলতে লাগলো। মাথা তুলে উষা বলল, অনেক পড়েছি, আর না। আমাকে যদি এক বস্তা হীরা দেওয়ার বদলে পড়তে বলে, তবুও আমি আর পড়বো না আজকে। জিনি গালে হাত দিয়ে বলল, ঠিক বলেছিস, দরজাটা লাগিয়ে দিয়ে আয়। আমরা বরং ইউটিউবে কিছুক্ষণ ভিডিও দেখি, কি বলিস? উষা তড়াক করে লাফিয়ে উঠে দরজা লাগিয়ে দিল। তারপর দুজনে বইপত্র টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রেখে মনের আনন্দে ভিডিও দেখতে শুরু করলো। হঠাৎ পুডিং বানানোর একটা ভিডিও সামনে আসতেই ওরা একে অপরের দিকে তাকিয়ে চোখ মুখ উজ্জ্বল করে হাসলো। হুড়মুড় করে নিচে নেমে কিচেনে চলে গেল। তারপর উর্মিলা আর মিতা ইয়াসমিনকে সরিয়ে দিয়ে বলল, তোমরা যাও, আমরা আজকে পুডিং বানাবো। আজ দেখতে পাবে আমাদের ট্যালেন্ট। উষা ভাব নিয়ে কথাটা বলল। মিতা ইয়াসমিন বললেন, ঠিক আছে, বানাও। কোনো দরকার পড়লে আমাকে বা ভাবিকে ডেকে দিও। উষা হাত উছিয়ে বলল, কোনো দরকার পড়বে না ছোট মা, তোমরা আমাদের চোখ বন্ধ করে ভরসা করতে পারো। উর্মিলা আর মিতা ইয়াসমিন কিচেন থেকে চলে গেলেন। রাত 10টার দিকে উৎকর্ষ, উমায়েত আর উসায়েদ ফারুকি ক্লান্ত শরীরে অফিস থেকে ফিরলেন। ওনারা আসতেই উর্মিলা রহমান সবার জন্য কফি নিয়ে আসলেন। উৎসাহ সবার সাথে লিভিং রুমে গিয়ে বসলো। উসায়েদ ফারুকি কফি খেতে খেতে বললেন, আশেপাশে তাকিয়ে উমায়েত ফারুকি ভ্রু কুঁচকে বললেন। উর্মিলা রহমান কিছু বলার আগে মিতা ইয়াসমিন খুশিতে আটখানা হয়ে বললেন, দুজন মিলে পুডিং বানাচ্ছে। একটু আগেই দেখে আসলাম, অনেক মনোযোগ সহকারে কাজ করতেছে। উৎকর্ষ কফিতে চুমুক দিয়ে বলল, টিভি ছাড়া তো কোনো কিছুতেই মনোযোগ দিতে দেখি না। আজকে সূর্য কি অন্যদিকে উঠেছে নাকি? উৎকর্ষের কথা বলা শেষ হতে না হতেই কিচেন থেকে মৃদু ব্লাস্ট হওয়ার শব্দ ভেসে আসলো। সকলেই ভয় পেয়ে হন্তদন্ত হয়ে কিচেনের দিকে ছুটে গেল। কিচেনে গিয়ে সবাই যায় পরানি অবাক হয়ে দাঁড়িয়ে থাকলো। গ্যাসের চুলার উপর একটা পাতিল পুড়ে গিয়ে ধোঁয়া বের হচ্ছে। সেখান থেকে কিছুটা দূরত্বে জিনিয়া রুষা ক্যাবলার মতো দাঁড়িয়ে আছে। সবাই শীতল চোখে ওদের দিকে তাকিয়ে আছে। সকলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উষা আর জিনি মাথা চুলকে 32 পাটি দাঁত বের করে হাসলো। উমায়েত ফারুকি বইয়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, ওরা ছোট মানুষ, তুমি ওদের কিভাবে রান্না করার অনুমতি দিয়েছো? আর যদি কোনো অঘটন ঘটে যেত তাহলে তার দায়ভার কে নিত? উৎসাহ শান্ত গলায় বাবাকে বলল, মাকে বকে লাভ নেই বাবা, ওরা প্রথমবারের মতো কিছু বানানোর আবদার করেছিল, তাই মা আর ছোট মা মানা করতে পারেনি। উৎকর্ষ ভ্রুকুচকে উষা আর জিনিকে তাকিয়ে বলল, অপদার্থের দল। উর্মিলা রহমান আর মিতা ইয়াসমিন ব্যস্ত কণ্ঠে বললেন, তোমরা দুজন উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, কিচেন আমরা সামলে নেব। জিনি আর উষা লজ্জায় মাথা হেট করে দ্রুত পায়ে দোতলায় চলে গেল। বাকিরাও ড্রয়িং রুমে গিয়ে পুনরায় কফি খেতে লাগলো। উৎকর্ষ গলা নিচু করে উৎসাহের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল,
বাড়িতে অলরেডি একটা অপদার্থ ছিল, তুই বাড়তি আর একটা নিয়ে আসতে গেলি কেন? হ্যাঁ, উৎসাহ শীতল চোখে ওর দিকে তাকিয়ে কফিতে চুমুক দিল। উষার রুমে দরজা লাগিয়ে দিয়ে দুজনে একে অপরের দিকে আহম্মকের মতো তাকিয়ে আছে। কিছু সময় পর উষা হতাশ কণ্ঠে বলল, বাড়িতে এমনি আমার সম্মান কম, আজ থেকে যে অল্প একটু বেঁচে ছিল সেটাও শেষ হয়ে গেল। তবু ভাগ্য ভালো উমা আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, নয়তো সবাইকে ফোন করে এই ঘটনা নিমিষেই ভাইরাল করে দিত। জেনি ঠোঁট উল্টে মিনমিন করে বলল, নিজের বাড়িতে কম বেশি সবারই মান সম্মান কম থাকে, কিন্তু আমি তো শ্বশুর বাড়িতেও মান সম্মান হারিয়ে ফেললাম। अब मेरा क्या होगा रे उषा? তোর সাথে সাথে আমারও তো শ্বশুর বাড়ি। ছোট মা আমার মতো অকর্ম লোকে নিজের বৌমা করতে রাজি হবে তো? এভাবেই দুজন আফসোস করতে লাগলো। কিছুক্ষণ পর উৎসাহ এসে উষার দরজায় হালকা করাঘাত করে স্বাভাবিক কণ্ঠে বলল, জিনাত, অনেক রাত হয়েছে, রুমে এসো, কাল কলেজেও তো যেতে হবে। উষা জেনিকে গুঁতো মেরে বলল, যা ভাইয়ার রুমে। আমি মুখ নিয়ে উনার সামনে যেতে পারবো না, আজ তোর সাথে থাকি। না, রাতে যদি আবারও ভাইয়ার জ্বর চলে আসে তখন? জিনি এবার আর কোনো আপত্তি করলো না। মাথায় দেওয়া ওড়নাটা আরও ভালো মতো টেনে নিয়ে চিনি দরজা খুলে উৎসাহের রুমের দিকে চলে গেল। উৎসাহ কিছুক্ষণ বোনের দিকে তাকিয়ে থেকে জিনির পেছনে চলে গেল। রুমে এসে জিনি একটা মাস্ক বের করে সেটা পরে নিল। ওকে মাস্ক পরতে দেখে উৎসাহ অবাক কণ্ঠে বলল, মাস্ক পরলে কেন? জিনি লজ্জামাখা কণ্ঠে বলল, এই মুখ আর কাউকে দেখাবো না। বলেই জিনি বিছানার এক পাশে শুয়ে পড়ল। সেদিকে তাকিয়ে উৎসাহ সামান্য হাসলো। তারপর লাইট অফ করে দিয়ে বিছানার অন্য পাশে গিয়ে মাথার নিচে একটা হাত রেখে শুয়ে পড়ল। জিনি ওর দিকে পিঠ করে ঘুমিয়ে আসে। সেদিকে এক নজর তাকিয়ে উৎসাহ মনে মনে বলল, তোমার এই মুখটা না দেখলে আমার দিন শুরু হয় না বিবেচান। লজ্জা পেতে হবে না তোমাকে। মিশনটা শেষ হোক, তারপর নিজ হাতে তোমাকে রান্না করে শেখাবো আমি। আজ সেই কাঙ্ক্ষিত দিনটি। আজ হাতে নাতে গাজাকে ধরার সব রকম বন্দোবস্ত উৎসাহ করে ফেলেছে। এখন শুধু পরিকল্পনা মতো যে যার দায়িত্ব পালন করলেই কেল্লা ফতে। শহরের শেষের দিকে নামি দামি রেস্টুরেন্টে প্রথমে ওদের ডিল করার কথা, তারপর গোপন আস্থানায় গিয়ে মাল সাপ্লাই দিবে ওরা। উৎসাহ বন্দুক ভালো মতো শার্টের পেছনে লুকিয়ে রেখে সবাইকে প্রস্তুত হতে বলল। সবাই সিভিল ড্রেস পরেছে যাতে কেউ ঘুণাক্ষরে ওদের সিআইডি না ভাবতে পারে। নির্দিষ্ট রেস্টুরেন্টটাতে উৎসাহ 10 জন অফিসারের সাথে গিয়ে পৌঁছালো। তবে সবাই একসাথে ঢুকলো না। অপরিচিত মানুষের মতো যে যার মতো ঢুকে আলাদা আলাদা দূরত্বে গিয়ে বসলো। সবাই এমন এমন জায়গা বেছে নিল যেখান থেকে ড্রাগস ডিলারদের স্পষ্টভাবে দেখা যায়। উৎসাহ চোখের সামনে একটা খবরের কাগজ নিয়ে আর চোখে ওদের মিটিংয়ের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর ওনারা রেস্টুরেন্ট থেকে বের হতেই উৎসাহ সবাইকে ইশারা করলো। ইশারা পেতেই সবাই পরিকল্পনা মোতাবেক যে যার কাজে লেগে পড়ল। উৎসাহ মুখে হেলমেট দিয়ে মুখ পুরোপুরি ভাবে ঢেকে বাইক নিয়ে ওদের গাড়িকে সতর্কতার সহিত অনুসরণ করতে লাগলো। গাড়ি একটা কোম্পানির লুকায়িত গোডাউনের সামনে এসে থামলো। উৎসাহ বাইক সকলের অগোচরে পার করে মেপে মেপে পা ফেলে ওদের পেছনে যেতে লাগলো। একটু ভেতরে যেতেই দেখতে পেল পুরো গোডাউন ড্রাগস দিয়ে ভরপুর। উৎসাহ ওয়াকিটকি বের করে গম্ভীর স্বরে বলল, কাম অন, স্টার্ট দ্য মিশন। উৎসাহের পুরো ফোর্স সম্পূর্ণ গোডাউনকে ঘিরে ফেলল। বন্দুক হাতে সকলেই ধীরে ধীরে ওদের দিকে এগোতে লাগলেই ওরাও বন্দুক বের করে শুট করতে ধরতেই উৎসাহ ওদের দিকে গান তাক করে বলল, ডোন্ট মুভ, স্টেডি হিয়ার। সকলেই ভয় পেয়ে প্রাণ বাঁচানোর জন্য গুলি চালাতে শুরু করলো। উৎসাহের ফোর্সও পাল্টা গুলি করে ওদের প্রতিহত করতে লাগলো। শেষে সিআইডির সাথে না পেরে ওরা আত্মসমর্পণ করলো। কিন্তু সকলের চোখকে ফাঁকি দিয়ে গাজাকে পালিয়ে যেতে দেখতেই উৎসাহ ওর পিছু নিল। ওকে ধরতেই যাবে এমন সময় একটা গাড়ি এসে গাজাকে সেখানে তুলে নিল। উৎসাহ তবুও ছুটতে লাগলো, কিন্তু গাড়ির সাথে দৌড়ে খুব একটা সুবিধা করতে পারলো না। গাজা ওর দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ মেরে ওর দিকে ফ্লাইং কিস ছুড়ে দিল। তা দেখে উৎসাহ রাগে পাশে একটা বক্সের সজোরে লাথি মারল। তারপর হাঁপাতে হাঁপাতে দাঁতে দাঁত চেপে বলল, শিট, বাট আই সোয়ার তোকে আমার হাতে ধরা পড়তে হবে গাছা।
রিফাত ছুটে উৎসাহের পেছনে এসে বলল, কি হয়েছে স্যার? উৎসাহ গম্ভীর গলায় বলল, পালিয়ে গেছে স্কাউন্ড্রেলটা। ওদিকের কি খবর? সব মাল বাজেয়াপ্ত করেছি স্যার, আর ওদেরকে জিপে তুলে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। ওদেরকে 3rd ডিগ্রি দিলে নেশে থেকে গড় করে কাজের ঠিকানা বলে দেবে। রাইট স্যার। তুমি সব ড্রাগসগুলোর ব্যবস্থা করো, আমি ওদের 3rd ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করছি। বিউরোতে নিয়ে যাওয়ার আগেই কেউ এসে ওদের সকলকে শ্যুট করে মেরে দিয়েছে। নীরবের কথাটা কানে যেতে উৎসাহ সামনে রাখা টেবিলটা ছুঁড়ে ফেলে গর্জন করে বলল, তোমরা কি ঘাস কাটছিলে? স্যারের ধমকে নীরব কেঁপে উঠল, কম্পিত কণ্ঠে বলল, আসলে স্যার হঠাৎ করে হামলা হয়, আমরা কেউ বুঝে উঠতে পারিনি কি করব। স্টুপিড, তোমাদের দিয়ে একটা কাজও হয় না। সবাই মাথা নিচু করে তাদের শান্তশিষ্ট এসিপি স্যারের হঠাৎ এমন রূপ দেখে প্রচণ্ড ঘাবড়ে আসে। রাগে উৎসাহের সারা শরীর জ্বলছে। লম্বা লম্বা পা ফেলে নিজের কেবিনে ঢুকে সশব্দে দরজা লাগিয়ে দিল। টেবিলের ওপর সজোরে একটা ঘুষি মেরে বলল, নিশ্চয়ই আমাদের ডিপার্টমেন্টের কেউ ওদের অনুচর, হয়তো গাছায় কীভাবে পালিয়ে যেতে পারলো। আর বিউরোতে আনার আগে সকলকে মেরে ফেলতে পারতো না। আমাকে খুঁজে বের করতেই হবে। সবাইকে থতমত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে রিফাত ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? সবাই এমন লটকানো মুখ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? একজন রিফাতকে সব বলতেই ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, স্যারের রাগ করা স্বাভাবিক, কিছু না। গতকাল খবরে দেখেছি ড্রাগনের নেশায় যুবকরা এতই আসক্ত হয়ে গেছে যে টাকার জন্য পরিবারের মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। উৎসাহ চেয়ারে বসে দুহাত দিয়ে চুল খামচে ধরে আছে। রাগে ওর শিরা উপশিরা দাউ দাউ করে জ্বলছে। হঠাৎ ফোন বেজে উঠতে ও সেদিকে তাকালো। ডিসিপি নুরুল আমিন ফোন করেছে। বড় একটা শ্বাস ফেলে উৎসাহ ফোনটা রিসিভ করতে উপাস থেকে নুরুল আমিনের অবগতর কণ্ঠস্বর ভেসে আসলো, তুমি থাকতে এসব কিভাবে হলো উৎসাহ? এমন তো হওয়ার কথা ছিল না একদম। কি আমার পরিকল্পনার কথা লিক করেছে? আমি শিওর। আপনাকে আশাহত করে আমি খুবই লজ্জিত স্যার। ভেবে বলছো তো উৎসাহ? যদি এমনটাই হয়ে থাকে তাহলে সেই বেমানকে দ্রুত শনাক্ত করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি ওকে ছাড়বো না। মাই সান, রিল্যাক্স। তোমার কণ্ঠস্বর অনেক অস্বাভাবিক লাগতেছে। আমাদের নাকের ডগা দিয়ে পালিয়ে গেল, এটা আমি মানতে পারছি না স্যার। এদের ধ্বংস না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। কাম ডাউন মাই বয়, এত অল্পতে ধৈর্য হারালে তো চলবে না। তোমাকে ঠান্ডা মাথায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। উৎসাহের তিরিক্ষে মেজাজ কিছুটা শান্ত হলো। স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ স্যার। আপনার সাথে কথা বলে আমি ওদেরকে ধরার নতুন পথ খুঁজে পেয়েছি। আপনি সত্যি একজন আদর্শ লিডার। নুরুল আমিন মুচকি হেসে বললেন, দ্যাটস দ্য স্পিরিট, কাজে লেগে যাও। ইয়েস স্যার। উৎসাহ ফোন কেটে দিয়ে সকলকে নিজের কেবিনে ডেকে পরবর্তীতে তাদের করণীয় সম্পর্কে আলোচনা করতে লাগলো। স্যারকে স্বাভাবিক হতে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। শুনশান একটা বাড়িতে গাজা গম্ভীর মুখে বসে আছে। ওর চারপাশে কয়েকজন সাঙ্গপাঙ্গ দাঁড়িয়ে আছে। হঠাৎ ফোন বেজে উঠতে গাজা কেঁপে উঠল। নিশ্চয় বস ফোন দিয়েছে। ফোনের স্ক্রিনে তাকাতেই গাজার সন্দেহ সত্যি প্রমাণিত হলো। কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করতেই বিপরীত পাশ থেকে কারো রক্তহীন করা কণ্ঠস্বর ভেসে আসলো, ব্লাডি হেল, এত টাকার মাল বাজেপ্ত হলো আর তোরা আঙ্গুল চুষে বসে আছিস? কতটা লস হয়েছে ভাবতে পারছিস? 100 কোটি টাকার মাল তোরা সিআইডির হাতে দিয়ে আসলি। গাজা কম্পিত স্বরে বলল, স্যার মাফ করে দিন আমাদের, আমরা বুঝতে পারিনি সিআইডি আমাদের পিছু নিয়েছে। সবসময় মেয়েদের নিয়ে ফুর্তি করতে থাকলে সিআইডির দিকে নজর আসবে কিভাবে? ওই এসিপি কতটা দুরন্ত সেটা তোরা কল্পনাও করতে পারবি না। বাস পাখির মতো সব দিকে নজর রাখে ও। সেই জন্যই তো আজকের ডিলটা ওই এসিপি জানতে পেরেছিল। শেষ মুহূর্তে যদি আমি তোকে বাঁচিয়ে না নিতাম তাহলে তুইও আজ বাকিদের মতো মৃত হতি। আপনি শুধু একবার অর্ডার করুন স্যার, আমি ওই এসিপিকে মেরে আপনার পায়ে নিয়ে এনে ফেলবো। শ্যাট আপ গর্ধপ, ওই এসিপিকে আমি সামলে নিব। তুই ব্যাংককে কিছুদিনের জন্য চলে যা। উৎসাহ তোর পেছনে হাত ধুয়ে পড়ে আছে। ওর বাস পাখির নজর থেকে বাঁচতে পারবি না। আজকেই দেশ ত্যাগ করবি তুই। টাকা আমি পাঠিয়ে দিব। ফোন কেটে গেছে। স্যারের থেকে অপমান শুনে গাজার মুখটা থমথমে হয়ে গেল। ও দাঁতে দাঁত চেপে বলল,
তোকে আমি ছাড়বো না এসিপি, তুই আমার হাতেই মরবি। কালকে কিচেনে ঘটা কাহিনীর পর থেকে জিনি আর উষা সবার থেকে মুখ লুকিয়ে থাকছে। কলেজ থেকে আসার পর থেকে ওরা দোতলায় উষার রুমে চুপচাপ বসে আছে। কিছু সময় পর নিচ থেকে মিতা ইয়াসমিনের কণ্ঠস্বর ভেসে আসলো। জিনি, উষা, নিচে আসো, তোমাদের ফারহিয়া ম্যাম ডাকছে, জলদি এসে পড়ো। অনিচ্ছা সত্ত্বেও মাথায় ওড়না ভালো করে দিয়ে ওরা নিচে চলে এলো। আজ উৎকর্ষ অফিসে কাজ কম থাকায় বিকেলেই চলে এসেছে। নিচে আসতেই ওরা দেখলো ফারিয়া খুব সুন্দর করে সুস্বাদু দেখতে একটা কেক হাতে দাঁড়িয়ে আছে। ওদের আসতে দেখে ফারিয়া মুচকি হেসে বলল, আমি নিজে হাতে তোমাদের সকলের জন্য কেক বানিয়ে এনেছি। কথাটা যেন কাটা ঘায়ে নুনের ছিটার মতো গিয়ে বিঁধল জিনিয়া রুষার গায়ে। ফারিয়া, উর্মিলা, রহমান আর মিতা ইয়াসমিনকে তাদের জন্য বরাদ্দকৃত কেকের টুকরো দিয়ে দিল। ওনারা ধন্যবাদ বলে কেক নিয়ে লনের দিকে চলে গেল। উৎকর্ষ ফোন টিপতে টিপতে ড্রয়িং রুমে আসতে ফারিয়া হাস্যোজ্জ্বল মুখে বলল, ঠিক সময়ে এসেছিস, দেখ তোর পছন্দের ফ্লেভারের কেক বানিয়ে এনেছি, কে বলতো কেমন হয়েছে? উষা ভ্রুকুশকে ফারিয়ার দিকে তাকিয়ে থাকলো। এক পলক উষার দিকে তাকিয়ে উৎকর্ষ কেকের একটা পিস নিয়ে নিল। তারপর সোফায় বসে খেতে লাগলো। খেতে খেতে মুগ্ধ হয়ে বলল, অসাধারণ কেক বানিয়েছিস ফারিয়া, অনেক টেস্টি। ফারিয়া কানের নিচে চুলগুজে লাজুক হেসে বলল, ধন্যবাদ। উষা ক্ষিপ্ত দৃষ্টিতে ফারিয়ার দিকে তাকিয়ে থাকলো। তির্যক চোখে একবার উষার হিংসাত্মক মুখের দিকে তাকিয়ে উৎকর্ষ নিঃশব্দে হাসলো। তারপর গলা খাকারি দিয়ে ফারিয়াকে বলল, আমাদের বাড়ির অকর্মণ্য দুটোকেও এইভাবে কেক বানিয়ে শিখিয়ে দিস তো। কথাটা কানে যেতেই জিনি মাথা নিচু করলো আর উষা রাগী দৃষ্টিতে উৎকর্ষের দিকে তাকালো। ফারিয়া হাসি মুখে ওদের সামনে একটা মাঝারি প্লেটে করে কেক নিয়ে গিয়ে বলল, অবশ্যই শিখিয়ে দেব। আমার বানানো কেক খেলে বলো তো কেমন হয়েছে তাহলে এখন? জিনি প্লেটটা নিয়ে নিল। ফারিয়া উৎকর্ষের সামনাসামনি একটা সোফায় বসে ওর দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। সেদিকে ক্ষুব্ধ চাহনিতে নজর রেখে উষা কেক তুলে মুখে দিয়ে কামড় দিল। কিন্তু আশ্চর্যের বিষয়ে কেকটা ভীষণ শক্ত মনে হচ্ছে। খাওয়ার জন্য আরেকটু জোরে কামড় দিতেই ওর কানে জিনির আর্তনাদ ভেসে আসলো। উষা কেক ভেবে জিনির হাত মুখে দিয়ে কামড় মেরেছে এটা বুঝতে পারতেই উষা চট জলদি ওর হাত ছেড়ে দিল। জিনি নিজের আহত হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, রাক্ষসী, আমার হাত খেতে চেয়েছিলি? উৎকর্ষ আর ফারিয়া হতভম্ব হয়ে ওদের দিকে তাকালো। উষা অপ্রস্তুত হেসে বলল, আমি কেক ভেবেছিলাম। কেক আর আমার হাত তোর কাছে এক মনে হলো? উষা গাল ভরে হেসে জিনির হাত ধরে বলল, খুব জোরে ব্যথা লেগেছে জুলিয়েট? জিনি হাত ঝাড়ি দিয়ে বলল, ছেড়ে দে হারামি, অল্পের জন্য আমার আঙ্গুলগুলো হাত থেকে খুলে আসেনি। উৎকর্ষ আর ফারিয়া ওদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। হাসতে হাসতে উৎকর্ষ বলল, পিচ্ছি ভাবি, ওর থেকে দূরে দূরে থেকো, ও একটা মানুষ খেকো। উষা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, একদম বাজে কথা বলবেন না। ফারিয়া হাসি থামিয়ে বলল, হয়েছে, তোমরা এখন থামো, চল পড়াশোনা করতে হবে। চাঁদের আলোয় চারপাশটা খুবই মোহনীয় ঠেকছে। রাস্তায় শুনশান নীরবতা, মাঝে মাঝে দু একটা গাড়ি প্রচণ্ড স্পিডে শো শো করে ধুলো উড়িয়ে ছুটে যাচ্ছে। দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ বিরতি নিয়ে নিয়ে ব্যুরোর ভিতরে চলমান মিটিংয়ে গিয়ে নিজেদের উপস্থিতির জানান দিচ্ছে। উৎসাহ দেওয়ালে ড্রাগস ডিলারদের সম্ভাব্য আস্তানাগুলোর ম্যাপ, তাদের প্রত্যেকের ছবি আটকে দিয়ে সকলকে পরবর্তী পরিকল্পনা নিখুঁতভাবে বোঝাচ্ছে। পুরোটা সময় কঠিন মুখে উৎসাহ সকলের দিকে তাকিয়ে পরিকল্পনা বুঝিয়ে দিচ্ছিল। সবাই বেশ ভালো করেই বুঝেছে যে তাদের এসিপি স্যার আজ দারুণ চটেছে, তাই সবাই বিনা বাক্য ব্যয়ে মনোযোগের সহিত উৎসাহের প্রতিটি কথা মাথায় সেট করে নিয়েছে। যিনি নিজের হাতে মলম লাগাতে লাগাতে গম্ভীর গলায় বলল, এই ডাইনি নিশ্চয়ই নুনওয়ালা টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে, না তো এত শক্তি কোথায় পেল? কামড়ানোর পরেই একবার মলম লাগিয়েছিল, কিন্তু ব্যথা তবুও না কমায় আবারও লাগাচ্ছে। লাগানো শেষে ঘড়ির দিকে তাকাতেই যিনি চিহ্নিত স্বরে বলল, 12টা বেজে গেল, অথচ উনি এখনো আসলেন না। ফোন করে তো বলেননি যে আসতে দেরি হবে। সব কিছু ঠিক আছে তো? উনি ঠিক আছেন তো?
মাথায় খারাপ চিন্তা আসায় যিনি উৎসাহের ফোনে কল দিল। 2 বার রিং হয়ে কেটে গেল। এতে যিনি আরও চিন্তায় পড়ে গেল। এভাবে 10 বারের মতো ফোন দেওয়ার পর উৎসাহ ফোন রিসিভ করলো। ও রিসিভ করার সাথেই যিনি উত্তেজিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন তো? কোনো বিপদে পড়েননি তো? ফোন কেন ধরেননি? আর এখনো আসতেছেন না কেন? ফোনের স্ক্রিনে বিবিজান দেখতে উৎসাহের সমস্ত রাগ নিমিষে গায়েব হয়ে গিয়েছিল। বিক্ষিপ্ত মনটা শান্ত হয়েছিল। এখন আবার ফোন রিসিভ করার সাথেই জিনির এমন চিহ্নিত কণ্ঠস্বর শুনে হেসে ফেলল। ও শীতল গলায় বলল, রিল্যাক্স জিনাত, একটা একটা করে প্রশ্ন করো। মনে তো হচ্ছে প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গেছো। যাও, এক গ্লাস পানি খেয়ে নাও। আপনাকে সেসব ভাবতে হবে না, আপনি শুধু আমার প্রশ্নের উত্তর দিন। আমি একদম ঠিক আছে, কোনো বিপদ আপদে পড়িনি। মিটিংয়ে ছিলাম, তাই ফোন সাইলেন্ট ছিল এবং যার ফলস্বরূপ ফোন ধরতে দেরি হয়েছে। বুঝলাম। তো আপনি কখন আসবেন এসিপি সাহেব? জিনির মুখে এসিপি সাহেব ডাকটা যতবারই শোনে ততবারই উৎসাহ বিমোহিত হয়ে যায়। ওর সুরেলা কণ্ঠে এই ডাকটা শুনলে উৎসাহে নিজের পদবিটাকে অনেক বেশি বিশেষ মনে হয়। উৎসাহ মুচকি হেসে বলল, যাচ্ছে। ফোন কেটে দিয়ে উৎসাহ সকলকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, আজ সবাই অনেক পরিশ্রম করেছে, যাও বাসায় গিয়ে রেস্ট নাও। বলে উৎসাহ বিউরো থেকে বেরিয়ে গেল। ও চলে যেতে নীরব রিফাতকে উদ্দেশ্য করে বলল। রিফাত হেসে বলল, বুঝলে নীরব, ম্যামের নাম্বারটা জোগাড় করতে রাখতে হবে। যখনই স্যারের মুড অফ থাকবে তখনই ম্যামকে মেসেজ দিব। স্যারকে ফোন দিলে ম্যাম তাহলে আর আমাদের রাগ দেখতে হবে না। নীরব রিফাতকে গায়ে ঢলে পড়ে বলল, সেটা পরে দেখা যাবে। আমি আজ ভীষণ ক্লান্ত, বাড়িতেও বউ নেই যে একটু যত্ন করবে। রিফাত ওকে ধরে হেসে বলল, আহ শোনা গো আমার। নীরব দ্রুত রিফাতের থেকে সরে এসে ভ্রু কুঁচকে বলল, দূরে সরুন, আপনার নজর আমার ঠিক লাগছে না। আপনার বাড়িতে বাপ ভাই নেই? রিফাত ওর পিঠে একটা ঘুষি মেরে বলল, নাটক বাদ দিয়ে বাড়ি যাও। এরই মধ্যে 2 মাস কেটে গেছে। জিনি আর উষার এইচএসসি পরীক্ষা দরজায় এসে কড়া নাড়াচ্ছে। তাই দুজনে নাওয়া খাওয়া বাদ দিয়ে পড়াশোনায় নিমগ্ন হয়েছে। আর মাত্র 10 দিন পর ওদের এইচএসসি পরীক্ষা। উৎকর্ষ আর উৎসাহ বারবার এসে ওদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে। ইম্পর্টেন্ট টপিকগুলো চিহ্নিত করে সেগুলো বিশেষ তদারকিতে পড়তে উপদেশ দিচ্ছে বারংবার। আজকে থেকে ওদের পরীক্ষা শুরু। কাল রাতে টেনশনে উষা আর জিনি কিছুই খেতে পায়নি। সারা রাত বিছানায় ছটফট করেছে। সকালে উঠে ফাইল গোছানোর সময় সে কি হুলস্থুল কাণ্ড। দরকার পড়লে ওরা জন্মের পর থেকে যতগুলো পড়াশোনা বিষয়ক জরুরি কাগজ আছে সব নিয়ে যেতে চাচ্ছে। শেষে উৎকর্ষের ধমকে দুজনেই নিশ্চুপ হয়ে গেছে। উৎসাহের জরুরি কাজ থাকায় ও সকাল সকালই কাজে চলে গেছে। তাই ওদের দুজনকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর দায়িত্ব পড়েছে উৎকর্ষের উপর। ডাইনিং টেবিলে সবাই চুপচাপ খাচ্ছে। জিনিয়া রুষা অল্প একটু খেয়ে উঠে পড়ল। ওমায়ে তার উসাইদ ফারুকি ওদের দুজনকে হাত খরচের টাকা দিয়ে বলল, একদম ঘাবড়াবে না, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। ওদেরকে আরো কিছু উপদেশ দিয়ে ওনারা চলে গেলেন। উর্মিলা রহমান ওদের 1 চামচ করে পায়েস খাইয়ে দিলেন। মিতা ইয়াসমিন বললেন, যেতে যেতে সব পড়া রিভাইজ দিতে দিতে যাবে, তাহলে পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবে না কিছুই। পায়েস খাওয়ানো শেষে উর্মিলা রহমান গম্ভীর গলায় বললেন, আর হ্যাঁ, খবরদার অন্যটা দেখে লিখবে না, নিজে যা পারবে তাই লিখবে। উষা চোখ মুখ কুঁচকে বলল, মা, তোমার মনে হয় আমরা অন্যের দেখে লেখার মতো স্টুডেন্ট? উৎকর্ষ পাশ থেকে বলল, না, অন্যের খাতা টেনে হিচড়ে নিয়ে লেখার মতো স্টুডেন্ট। উষা রেগে গিয়ে উৎকর্ষের বুকে খুব জোরে একটা চিমটি কাটলো। ব্যথা পেয়ে উৎকর্ষ মৃদু আর্তনাদ করে বলল, বড়বা, তোমার মেয়ে কিন্তু দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। প্রথমে পিচ্ছি ভাবির হাতে খেতে চেয়েছিল, আর এখন চিমটি দিয়ে আমার বুকের মাংস ছিঁড়ে নিতে চাইছে। মিতা ইয়াসমিন ছেলেকে ধমক দিয়ে বললেন, চুপ করো তুমি, সব সময় মেয়েটার পিছনে লাগা ছাড়া তোমার আর কোনো কাজ নেই। উর্মিলা রহমান বললেন, থাম, হয়েছে মিতা। তারপর উৎকর্ষের দিকে তাকিয়ে বললেন, বাবা, ওদের সিটে বসিয়ে দিয়ে তবে অফিসে যাবে। ঠিক আছে বড়বা। বলেই ওরা সদর দরজার দিকে পা বাড়াতেই উমা ব্যাগ কাঁধে চাপিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল,
আরে আপু আর ভাবির পরীক্ষার চক্করে দেখছি তুমি আমাকে ডাকতে ভুলেই গেছো ভাইয়া। ছোট একটা মানুষ তো, তাই মাথা থেকে পুরো বেরিয়ে গিয়েছিল। উমা মুখ ভেঙচি কেটে বলল, আমি বড় হয়েছি, আমি এখন হাই স্কুলে পড়ি। হয়েছে হয়েছে, ঝটপট গাড়িতে গিয়ে উঠে পড়। সবাই গিয়ে উৎকর্ষের গাড়িতে উঠে পড়ল। যিনি উষা পেছনের সিটে আর উমা ভাইয়ের পাশের সিটে বসেছে। উৎকর্ষ মিররটা উষার দিকে সেট করে গাড়ি চালানো শুরু করলো। যিনি মনমরা হয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বিড়বিড় করে বলল, আব্বু আম্মু বারবার ফোন দিয়ে আমাকে আর উষাকে পরীক্ষার জন্য বিভিন্ন উপদেশ দিল। এমনকি আপনার ফুপুমণি আর ফুপাও ফোন করে আমাদের শুভ কামনা জানালেন। অথচ আপনি সকাল সকাল চলে গেলেন। তো গেলি একবার ফোন করেও কি দুটো কথা বলা যেত না এসিপি সাহেব? উৎকর্ষ গাড়ি চালানোর পাশাপাশি ফ্রন্ট মিররের মাধ্যমে উষার গতিবিধি লক্ষ্য করছে। হঠাৎ জিনির দিকে চোখ পড়তেই বলল, পিচ্ছি ভাবি, এভাবে মরার মতো বসে আছো কেন? উষা আর উমাও ওর দিকে তাকালো। যিনি মুখে সামান্য হাসি ফুটিয়ে বলল, কিছু না ভাইয়া। উষা ওকে গুতা মেরে বলল, আমি জানি তোর মন খারাপের কারণ, বলবো নাকি? যিনি গলা খাকারি দিয়ে বলল, কি বলবি তুই? পরীক্ষার জন্য মন খারাপ, তাছাড়া কোনো কারণ নেই। উষা কোনো জবাব না দিয়ে মুচকি মুচকি হাসলো। ওমাকে ওর স্কুলে নামিয়ে দিয়ে উৎকর্ষ পরীক্ষার সেন্টারে গিয়ে গাড়ি থামালো। গাড়ি থেকে নামতেই দেখলো উৎসাহ চোখে চশমা পরে জিপের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখতেই জিনির মুখটা ঝলমলিয়ে উঠল। উৎকর্ষ ভাইয়ের কাছে গিয়ে বাঁকা হেসে বলল, কাজ পেলে বউকে দেখতে এসেছিস? দিন দিন বউ পাগলা হয়ে যাচ্ছিস তুই। উষা আর যিনি কাছাকাছি আসতেই উৎকর্ষ চুপ হয়ে গেল। উৎসাহ শান্ত গলায় বলল, তোমাদের আসতে দেরি হলো যে? উষা বলে উঠল, উমাকে স্কুলে দিয়ে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা চলো ভেতরে যাই। যিনি হাসি মুখে উৎসাহের দিকে তাকিয়ে থেকে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। উৎকর্ষ আর উষা ওদের থেকে একটু দূরত্বে সামনে হাঁটতে লাগলো। উৎসাহ আর যিনি ওদের পেছনে ধীর কদমে নির্দিষ্ট রুমের দিকে যেতে লাগলো। যেতে যেতে উৎসাহ শীতল গলায় বলল, বিচলিত না হয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। প্রশ্ন আগে ভালো মতো পড়বে, তারপর উত্তর লিখবে, ঠিক আছে? যিনি ছোট্ট করে জবাব দিল, জি। ওদের দুজনকে নির্ধারিত আসনে বসিয়ে রেখে উৎসাহ আর উৎকর্ষ বাইরে চলে আসলো। উষার সাথে মেয়ে বসলেও যিনির সাথে একটা ছেলে বসেছে দেখে উৎসাহের মুডটা অফ হয়ে আছে। ওর অবস্থা বুঝতে পেরে উৎকর্ষ ওর কাঁধে হাত রেখে বলল, কাম ডাউন ভাই, পিচ্ছি ভাবি তোকে ছেড়ে ওই ঢ্যাঁড়সটাকে ভুলেও পাত্তা দেবে না। উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বিদায় বলে জিপ নিয়ে চলে গেল। উৎকর্ষ নিজের BMW গাড়িটা নিয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেল। বেশ ভালোভাবে পরীক্ষা দিতে লাগলো ওরা। আর মাত্র 3টা পরীক্ষা বাকি আছে। মাঝখানে 2 দিন বিরতি থাকায় যিনি আর উষা পরবর্তী পরীক্ষার সব পড়া কমপ্লিট করে লনে গিয়ে বসে পড়ল। শুকনো নাস্তা খেতে খেতে উষা ব্যঙ্গ করে বলল, পরীক্ষা দিতে এসেছিস, চুপচাপ পরীক্ষা দিবি, তা না করে প্রপোজ করতে যাবি কেন? আজব ছেলে। যিনি অস্ফুট স্বরে বলল, সেদিন ভীষণ অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম রে। ওই ছেলের সাথে এক বেঞ্চে বসে আমি বাকি পরীক্ষাগুলো কিভাবে দেব? কোনো চিন্তা করো না জুলিয়েট, কার বউয়ের দিকে নজর দিয়েছে ও সে খেয়াল আছে, ভাইয়ার দ্বারা ধমক খাইয়ে দিব। যিনি হাত নেড়ে ব্যস্ত হয়ে বলল, ওনাকে বলিস না, আমি ভালোভাবে বুঝিয়ে মানা করে দেব। ছেলেটা যথেষ্ট ভদ্র, ভালোভাবে বুঝালে এমনি বুঝবে। অযথা ওনার দ্বারা ধমক খাইয়ে নেওয়ার মানিয়ে দেখেছি না। উৎসাহ জরুরি কিছু কাগজ নিয়ে বাসায় এসেছিল। উষার জিনিকে পড়ার টেবিলে না দেখে খুঁজতে খুঁজতে লনের কাছে যেতেই ওদের কথোপকথন কানে আসলো। মুহূর্তে ওর হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। গম্ভীর গলায় বিড়বিড় করে বলল, ঠিক যে ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। বিবেচনা আমার থেকে বিষয়টা লুকিয়ে ঠিক করলে না, কারণ ছেলের ব্যবস্থা আমি নিজ হাতে করব। নিজেকে স্বাভাবিক করে উৎসাহ ওদের কাছে যেতে যেতে বলল, কি ব্যাপার, এখানে কি করছো তোমরা? পড়াশোনা নেই? ওর কণ্ঠস্বর কানে যেতে জেনি আর উষা কথা বন্ধ করে ওর দিকে তাকালো। তারপর অপ্রস্তুত হেসে উষা বলল, পড়া কমপ্লিট ভাইয়া, কালকে আর একটু দেখলেই হবে। উৎসাহ শীতল গলায় বলল, আচ্ছা, এতক্ষণ তোমরা কি নিয়ে কথা বলছিলে? জিনি আর উষা ধরা পড়ে যাওয়ার মতো মুখ করে একে অপরের দিকে তাকিয়ে মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, কই না তো, তেমন কিছু না।
এমনি কথা বলছিলাম। উৎসাহ শান্ত চোখে কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে বিদায় জানিয়ে ব্যুরোর উদ্দেশ্যে চলে গেল। পরদিন জিনি আর উষাকে উৎসাহ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল। গাড়ি থেকে নামতেই উৎসাহ বলল, দাঁড়াও, আমি যাবো তোমাদের সাথে। জিনি আর উষা অবাক হয়ে একযোগে বলল, কেন? পরীক্ষার পরিবেশটা একটু চেক করতে যাচ্ছে। রুমে ঢুকতেই জিনির সাথে বসা রিমন হাসি মুখে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। উৎসাহ পর্যবেক্ষণী দৃষ্টিতে সেটা খেয়াল করে জিনি আর উষাকে তাদের নির্ধারিত আসনে বসিয়ে দিল। তারপর রিমনের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, ছোট ভাই একটু বাইরে আসবে, তোমার সাথে কিছু কথা ছিল। উষা আর জিনি চোখ বড় বড় করে উৎসাহের দিকে তাকালো। রিমন ইতস্থ করে ওর সাথে চলে গেল। উষা নিজের কপালে চাপড় মেরে বলল, নিশ্চয়ই ভাইয়া, কালকে আমাদের সব কথা শুনে ফেলেছিল। জিনি ঢোক গিলে বাইরে উৎসাহ আর রিমনের দিকে তাকালো। রিমন অজানা আতঙ্কে জমি গিয়ে বিড়বিড় করে বলল, নিশ্চয়ই জিনি বাড়িতে গিয়ে সব বলে দিয়েছে, আমি আর শেষ। উৎসাহ গম্ভীর মুখে স্বাভাবিক কণ্ঠে বলল, ছোট ভাই শোনো, কাউকে পছন্দ হতেই পারে, কিন্তু তুমি কারো বউকে পছন্দ করতে পারো না। যার দিকে দৃষ্টি দিয়েছ সে আমার ওয়াইফ, সো কি আজ থেকে বোনের নজরে দেখবে, বুঝতে পেরেছ? উৎসাহ ওর দু কাঁধ শক্ত করে ধরে বলল, না থাক, বোনের নজরে কেন, কোনো নজরে দেখবে না তুমি আমার বউকে। গট ইট? রিমন কেঁপে উঠে বলল, জি জি জি। উৎসাহ ওর কলার ঠিক করে দিয়ে বলল, সোজা কি মাথা নিচু করে পরীক্ষা দেবে, তারপর মাথা নিচু রেখে হল থেকে বেরিয়ে যাবে। এখন যাও। রিমন দৌড়ে নিজের সিটে গিয়ে মাথা নিচু করে বসে পড়ল। জিনি আর উষা ওর দিকে হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। উৎসাহ বাইরে দাঁড়িয়ে জিনির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ভদ্র ছেলে, তোমার সাহস কি করে হয় ওই ছেলের প্রশংসা করার বিবেচন? ক্লাসরুমে পিনপতন নীরবতার মধ্যে মাঝে মাঝে শুধু খাতার পৃষ্ঠা উল্টানোর খসখস শব্দ আর লেখার কচকচ আওয়াজ ভেসে আসছে। সর্বশেষ সৃজনশীলের সমাপ্তি লিখে জিনি দুহাত উপরে তুলে আড়মোড়া ভাঙল। 5 মিনিট পর উষাও নিজের লেখা কমপ্লিট করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। উষা পিছু ঘুরে জেনিকে বলল, অবশেষে কলেজ লাইফের পড়াশোনার চাপটা শেষ জুলিয়েট, আহা শান্তি। জিনি বেঞ্চে মাথা ঠেকিয়ে ক্লান্তি দূর করার চেষ্টা করলো। রিমন নিজের লেখা শেষ করে সবকিছু গোছাতে শুরু করলো। সেদিনের পর থেকে ও একবারের জন্য জিনি বা উষার দিকে তাকায়নি। মাথা নিচু করে এসেছে আর পরীক্ষা শেষে মাথা নিচু রেখেই চলে গেছে। খাতা জমা দিয়ে উষা আর জিনি হাস্যোজ্জ্বল মুখে গেটের দিকে যেতে লাগলো। চারদিক ছাত্রছাত্রীতে গিজগিজ করছে। উৎকর্ষ গাড়ির সাথে হেলান দিয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। অনেককে বেরিয়ে আসতে দেখে ও সামনের দিকে তাকিয়ে উষা আর জিনিকে খুঁজতে লাগলো। উৎকর্ষকে দেখতে পেয়ে ওরা দ্রুত পদে ওর দিকে যেতে লাগলো। এবার উৎকর্ষ ওদের দেখতে পেল। গাড়ির কাছাকাছি আসতেই হুট করে একটা ছেলে উষার সামনে এসে ওর দিকে একটা গোলাপ ফুল বাড়িয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। উক্ত দৃশ্য দেখতেই উৎকর্ষের চোয়াল শক্ত হয়ে গেল। শার্টের হাতা ফোল্ড করে রাগত মুখে সামনে আগাতে লাগলো। ওর অমন ভয়ঙ্কর রাগী মুখমণ্ডল দেখে উষা ঘাবড়ে যাওয়া কণ্ঠে ছেলেটিকে বলল, বাঁচতে চাইলে দ্রুত পালা, পেছনে তোর আজরাইল আসতেছে। ছেলেটা ভ্যাবাচাকা খেয়ে পেছনে তাকালো। উৎকর্ষকে ওর দিকে এগিয়ে আসতে দেখে ও দারুণ ভয় পেয়ে গেল। চোখের পলকে ছুটতে ছুটতে ভিড়ের মাঝে হারিয়ে গেল। উৎকর্ষ গর্জন করে উষাকে বলল, ছেলেটা কে ছিল? উত্তর দেবে এত? ওর ধমকে উষা কেঁপে উঠল। ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আমি জানি না। জানিস না তো তোকে সে ফুল দেওয়ার সাহস কি করে পেল? যিনি পাশ থেকে বলল, ভাইয়া সত্যি আমরা চিনি না, হঠাৎ করে সামনে এসেছিল। উৎকর্ষ হাতের কবজিতে মালিশ করতে করতে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। তারপর অত্যন্ত গম্ভীর গলায় বলল, গাড়ি থেকে উঠে পড়ো। এক মুহূর্ত দেরি না করে উষা আর জিনি দৌড়ে গাড়িতে গিয়ে উঠে পড়ল। উৎকর্ষ প্রচণ্ড স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। উষা আর জিনি একে অপরের হাত শক্ত করে ধরে ঢোক গিলতে লাগলো। সারাটা রাস্তা উৎকর্ষ একটা কথাও বলেনি। মুখটা রাগে রক্তিম হয়েছিল। সেদিন উষা ভুলে উৎকর্ষের মুখোমুখি হয়নি। কোনো দোষ না করে অপরাধীর ন্যায় ঘরবন্দি হয়েছিল। সামনে পড়লেই নির্ঘাত
ওই বডি বিল্ডারের 2.5 মুন হাতের থাপ্পড় ওর গালে বাংলাদেশের মানচিত্র বানিয়ে দিত। ছোটবেলায় উৎসাহের চেয়ে ওর মার পিঠে বেশি পড়েছে। কয়েকদিন এভাবে উৎকর্ষের থেকে পালিয়ে থাকতে পারলেও আজ অনাকাঙ্ক্ষিতভাবে রুমের দরজা খোলার সাথেই উষা সামনে টানটান হয়ে বুকে দুহাত গুজে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা উৎকর্ষকে দেখে মৃদু চিৎকার করে বুকে হাত দিয়ে বলল, এভাবে কেউ ভয় দেখায়? অল্পের জন্য হার্ট অ্যাটাক করলাম না। উৎকর্ষ মুখমণ্ডল অপরিবর্তিত রেখে কাটকাট গলায় বলল, আমাকে ইগনোর করছিস কেন? উষা মাথা নিচু করে আমতা আমতা করতে লাগলো। উৎকর্ষ ধমকে উঠে বলল, জিভ ভাই কি প্যাচ লেগেছে? দ্রুত উত্তর দে গাধা। উষা চকিতে মাথা তুলে ঝটপট করে জবাব দিল, আপনার ভয়ে